মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার তৃতীয় পর্ব। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। চতুর্থ রজনী। বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে কালো মুখটা আর একটু বেশি কালো হয়ে গেল হীরালালের। 3 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টিধারায় শহর যেন ডুবুডুবু। যাদের মাথার উপর টিনের ছাদ, টালি কিংবা অ্যাসবেস্টরের ছাউনি, তাদের কাছে বর্ষা মানেই জীবনের এক নরক দর্শন। এখন মধ্যদিন। আকাশের কোথাও মস্তান সূর্যের হা হা হাসির চিহ্ন নেই। সে এখন মুখ লুকিয়েছে মেঘের ওড়নার আড়ালে। মাঝ দুপুরেই তাই শহর জুড়ে সন্ধ্যের অন্ধকার। থেকে থেকে গুরু গুরু শব্দে বাজ পড়ছে। জীবনযাত্রা স্তব্ধ হয়ে আছে। রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নোংরা নালার দিকে তাকিয়ে গাটা কেমন গুলিয়ে ওঠে হীরালালের। মুখ থেকে একদলা থুতু ছুড়ে দেয় সেখানে, আর দেখে সেই নর্দমার জলরাশির মধ্যে দিয়ে হেলে দুলে চলেছে গোটা 2 জলঢোরা সাপ। ডুবে গেছে পিলখানা বস্তি। নোংরা জলের স্রোত এখন অনায়াসে খেলা করে বস্তির উঠোনে। কোথাও বা ইতিমধ্যেই জল ঢুকেছে এক অজ্ঞাত আততায়ীর মতো শোবার ঘরে। ইটের পরে ইট চাপিয়ে তক্তাপোষের মাথাটা আর একটু উঁচু করার চেষ্টা করা হচ্ছে এখন। যারা শুয়ে থাকতো খোলা আকাশের নিচে অথবা খাটের তলায় ঘুপছে অন্ধকারে, আপাতত কাটছে তাদের নিদ্রাবিহীন রাত প্রাইমারি স্কুলের ছাদে। অথচ এই বৃষ্টি ভেজা দুপুরে এখনো মনে মনে একটা সুন্দর সুখের স্বপ্ন দেখছে হীরালাল। এই একটু আগে জল আনতে বেরিয়েছিল তার অষ্টাদশী কন্যা মালতী। দুবেলা দুমুঠো অন্যের সংস্থান নেই যে ঘরে, সেখানে শরীরে এমন ঢলঢল বন্যার প্লাবন আসে কি করে? চুনি লালের মালের থেকে এই কথাটাই শুধিয়েছিল বেণুধর। তখন তারা সবাই বাংলা গিলে টলমল। তখন খাসির মাংসের চাট দিয়ে বানানো ঘুগনি জিভের ডগাতে টাকনা দিতে দিতে তারা মেতে উঠেছিল বস্তির মেয়েদের নিয়ে আদি রসাত্মক আলোচনায়। কি আশ্চর্য! নিজের মেয়ে মালতীর শরীরে লোভনীয় ফাঁকফোকরের কথা খুচরো শব্দে বারবার শোনাচ্ছিল হীরালাল, আর তাতেই বেচারি বন্ধু বান্ধবের চোখ টেরা। খাসা মাল বানিয়েছ হে, তোমার এলেম আছে বলতে হবে। সশব্দে টিনের বেঞ্চে কাঁচের গ্লাস রেখে একটা পরিচ্ছন্ন ঢেকুর তুলেই কথাটা বলেছিল আদিনা। হাওড়ার ফ্যাক্টরিতে দিন মজুরির চাকরি করে, আর পকেটে কালো পয়সার ঝনঝনানি শুনতে পেলে হাজির হয় মদের থেকে। মাল কি আর এমনি বানানো যায় আদিনার? মাল খসাতে গেলে পয়সা খরচ করতে হয়। জানো তো ওই গতরখানা তৈরি করার জন্য কত পাত্তি ঢেলেছি আমি। চোখে মুখে ফুটে উঠেছে পরিতৃপ্তির ছাপ। এক সফল বাবা হয়ে নিজেকে জাহির করতে চাইছে হীরালাল। সত্যি নিজের মেয়ে বলে নয়, এই তল্লাটে রূপের এমন বাঁধন আর কারোর আছে কি? এমনকি রোজ সকালে ফুলেল তেল মাথায় মেখে হুশ করে যেসব মেয়েরা ছুটে যায় কাঁচ বন্ধ গাড়িতে, তাদের পায়ের গোছ বোধহয় লজ্জা পাবে মালতীর কাছে। আর যদি থোবরের কথা বলো, তাহলে মালতী সবার আগে। মনে হয় মাধুরীর সাথে মনীষাকে পাঞ্চ করে ভগবান বানিয়েছে তাকে। কিন্তু টিয়া পাখি দাঁড়ে বসে না। যতই তাকে ভিজে টসটসে ছোলার লোভ দেখাও, যতই তার ঠোঁটের সামনে ধরো লাল টুকটুকে পাকা লঙ্কা, সে উঠতে থাকে আকাশে। এখানে হার হয়েছে হীরালালের। বেচারি হীরালাল কবে থেকে তককে তককে ছিল, যেমন ভাবে মাছের সাথে বসে থাকে কোনো এক মাছারু মানুষ পুকুর ধারে। কবে মালতীর দেহে যৌবন বন্যা আসবে, হু হু করে জল ঢুকবে, আর সে জলে বসে ছিপ ফেলবে হীরালাল। মালতী তার হকের সম্পত্তি, একে ভেবে সমঝে খরচ করতে হবে। পার্টি ফিট হয়ে গেছে। প্রমোটারের বখাটে ছেলেটা ইতিমধ্যেই বায়না করে গেছে 100-2 টাকা। টাকাটাও হাফিস হয়ে গেছে মালের দোকানে।
তার সাথে গঞ্জের ডাক সাইডে বেশ্যা সুকুমারীর 1 ঘন্টা কিনতে। পকেট এখন গড়ের মাঠ। তাহলে কি হবে? মনটা তো নবাব বাদশা সেজেই আছে। ফিরছিল মালতী, হাত দুটি মাথার উপর জড়ো করা। বৃষ্টির ছাট থেকে নিজেকে বাঁচাবার বৃথাই চেষ্টা করছিল সে। কাখে কলসি, তাতে জল। এই জলেই পরিবারের সকলের তৃষ্ণা মেটাতে হবে। সেদিকে হুঁশ নেই হীরালালের। যেমন থাকে না কোনোদিনও। 2-4 পয়সা যা রোজগার করে ছুঁড়ে মারে বউ নারায়ণীর মুখের ওপর। তারপর হয় মদের ঠেক, নয়তো মেয়ে মানুষের আড্ডা। এমন ভাবেই দিন কাটতে থাকে হীরালালের। আর এমন ভাবেই একদিন বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলে মালতী। তার ভিজে সপসপে শাড়ি ছিঁড়ে গেছে বলে ঠেকে রাখতে পারছে না অসম্ভব দুরন্ত যৌবন। হীরালাল টান দিয়ে দিল কালীঘাট বিড়িতে। ফুসফুস করে ধোঁয়া উঠল। পোড়া তামাকের কটু গন্ধ। পুড়তে থাকে লাল সুতো। আর বিড়িতে শেষ টান দিয়ে শেষ অংশটুকু তর্জনী আর বুড়ো আঙুলের টোকায় নালার নোংরা জলের মধ্যে ফেলে হীরালাল চোখ দুটো বন্ধ করে দেয়। মালতীর উদম শরীরটা এই মুহূর্তে জীবন্ত হয়ে উঠেছে তার চোখের সামনে। প্রমোটারের ছেলেটাকে হাত করতে পারলে রোজ সন্ধ্যের মালের খরচটা বেঁচে যাবে। আর যদি মালতী খুশি করতে পারে তাকে, তাহলে হপ্তা শেষে সুকুমারীর দৌড় ধরতে আর কারোর কাছে হাত পাততে হবে না হীরালালকে। মালতী তো তার হকের ধন। বাবা হয়ে মেয়েকে তিল তিল করে বড় করেছে। সে কি শুধু বিয়ে দিয়ে পরের ঘরের ঘরণী করবার জন্যে? লোভের পাশাপাশি হাঁটতে থাকে ভয়। যদিও পিলখানার এই বস্তি অঞ্চলে চরিত্র ফরিত্রের মাথা ব্যথা কারণ নেই। যখন জেগে ওঠে পীড়িত, ভাদ্র মাসের দুপুরে কামনার বাজ পাখি ডানা মেলে মনের আকাশে, তখন কোন মেয়ে ছেলে ভেগে যায় কোন মরদের সাথে কেউ তার খবর রাখে না। মাঝে মাঝে এসব নিয়ে লাঠালাঠি হয়। চোরা গোপ্তা ছোড়ার আক্রমণ। থানা থেকে ছুটে আসে পুলিশ, ইজাহার নেয়। তারপর পাত্তি হজম করে আবার সব চুপচাপ। এই সুযোগটাই কাজে লাগাতে হবে হীরালালকে। সুযোগ কখনো বেশি আসে না। তেমন হলে আজ রাতেই না হয় জোর করে মালতীকে ঠেলে ঠুলে ভিট করে পাঠাতে হবে বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ আগরওয়াল এ তল্লাটের সবচেয়ে বড় ব্যবসায়ী। তার কাজই হলো লাঠির আঘাতে বা বন্দুকের কুলোয় সাধারণ মানুষগুলোর মুখ বন্ধ করে বস্তি ভেঙে একটার পর একটা আকাশ ছোঁয়া বাড়ি বাড়ানো। আর স্বপ্নের সওদাগর হয়ে সেই ফ্ল্যাটগুলো বেচে দেয়া সুখ সন্ধানী মানুষের কাছে। এভাবেই কোথা থেকে কোথায় উঠে এসেছে সে। আর বিশ্বজিতের যেরকম মেয়ে মানুষের দোষ, তাতে একা মালতী বোধহয় তাকে বেশি দিন সামলাতে পারবে না। যে কদিন বিশ্বজিতের চোখে থাকবে প্রথম দেখার ঘোর, শরীর তৃপ্তি পাবে মালতীর সোহাগ সংগ্রামে। সে কদিন এক নৃশংস কষায়ের মতো জবাই করতে হবে তাকে। এটাই সার বুঝেছে হীরালাল। কিন্তু মেয়েকে বোঝাবে কে? মালতীও আজকাল বেশ বুঝতে পারে বাবার এই পরিবর্তন। বিশেষ করে কিছুদিন থেকে কেমন যেন বদলে গেছে বাবা। এখন বাবার চোখের দিকে তাকালে একটা ভয় বাঘ হয়ে আঘাত হানে তাকে। রাতে তক্তাপোষের ওপর শুয়ে জেগেই থাকে সে। মনে হয় এই বুঝি বাবা ঝাঁপিয়ে পড়বে তার উপর। যেমন আজ বৃষ্টির নুপুর ধ্বনি শুনতে শুনতে কলসি ভরা জল নিয়ে মালতী যখন দূর থেকে দেখছিল রকে বসে থাকা হীরালালকে, তখনই এক অজানা আশঙ্কাতে কেঁপে উঠেছিল বুক। ভেবেছিল সে কোনো এক অঘটন ঘটতে চলেছে। বিকেলের দিকে বৃষ্টিটা একটু ধরে এলো। এখানে সেখানে এখন ইলশে গুড়ির ওড়াউড়ি। রাস্তায় জমে থাকা ময়লা জল ঠেলে মানুষজন বেরিয়ে পড়েছে খাদ্যের অন্বেষণে। শেষ বিকেলে ইত্তালা এলো বিশ্বজিতের কাছ থেকে। হীরালাল যেন উন্মুখ হয়েছিল শুধু এই মুহূর্তটির জন্য। সঙ্গে সঙ্গে হাজির হলো বিশ্বজিতের গোপন ডেরায়। গোপন ডেরা বলতে চাল পট্টিতে এক বেআইনি ফ্ল্যাট বাড়ির না শেষ হওয়া ছাদ, আর তার পাশে অ্যাসবেস্টাসের ছাউনি। এখানে এখন সন্ধ্যার অন্ধকারে বিশ্বজিৎ তার ইয়ার বন্ধুদের সাথে বাংলা মালের ফোয়ারা ছোটায়।
আর রাত্রি একটু নিঝুম হলে কোনো এক কামিনীর দেহ থেকে ঘেমু গন্ধ শুষে নেয়। তক্তাপোষে শুয়েছিল সে। কাঁচা লঙ্কার আচার দিয়ে মুড়ি মাখা হয়েছে। ছোট ছোট মাটির খুঁড়িতে জমজমাট চোলাইয়ের আসর। এই বৃষ্টি বৃষ্টি রাতে ব্যাপারটা বেশ জম্পেশ হবে বলে মনে হলো হীরালালের। তার মানে আজ ছোট সাহেবের মেজাজ খুশ। এই বেলা মনের গোপন ইচ্ছের খবরটা টুক করে বলে ফেললেই হয়। ছোট সাহেবের খালি গা, ধপধপে ফর্সা রং, মদের নেশায় চোখের মধ্যে একটু লালের ছিটে লেগেছে। গমগমে কণ্ঠস্বরে বিশ্বজিৎ বলতে থাকে, হীরালাল, অনেকদিন ধরে তো বলছো তোমার মেয়েটা নাকি খুবসুরত হয়েছে, আজ আমার ভোগে পাঠিয়ে দাও। হাত কচলাতে কচলাতে বিনীত কুকুরের মতো ঘাড় ভঙ্গি করে হীরালাল বলতে থাকে, আপনার সেবা করার জন্যই জন্মেছে, কিন্তু এত জেদি তাকে বোঝায় কি করে? মুখ দিয়ে একটা তাচ্ছিল্যের শব্দ করে বিশ্বজিৎ বলে ওঠে, তুমি হাসালে হীরালাল, এ তল্লাটে আমার কথাই শেষ কথা। পুলিশের বাবা এলেও আমার টিকি ধরতে পারবে না। অতএব চোখে চোখে গোপন সলা পরামর্শ হয়ে যায়। একটু বাদে যখন সরীসৃপ রাত হানা দেবে পিলখানার বস্তিতে, যখন আকাশে বেজে উঠবে মেঘের গুরু গুরু মাদল, তখনই বিশ্বজিতের দলবল হানা দেবে হীরালালের বাড়িতে। আর চোখের নিমেষে ছিনতাই করে আনবে মালতীর যৌবন। অগ্রিম বাবদ কর করে 500 টাকার নোট পেল হীরালাল। কাজ হাসিল হলে 1000-2 টাকা পাবে সে। নিজের মেয়ের যৌবন বেচে এত টাকা হাতে আসতে পারে ভাবতেই পারেনি হীরালাল। অসংখ্য ধন্যবাদ জানালো বিশ্বজিৎকে। আর ভার 2 তারি গেলা শেষ করে আঁকা বাঁকা পা ফেলতে ফেলতে পৌঁছে গেল তার নিজস্ব মদের ঠেকের গোপন ডেরায়। সেখানেও জমে উঠেছে সাজ বেলার আসর। বস্তির ওই নীলাজ মেয়ে মানুষগুলো এখন মালের ঝোঁকে অশ্লীল কৌতুক কাহিনী শোনাচ্ছে। এ ওর গায়ে ঢলে পড়ছে। কেউ বা কারোর পাছায় চিমটি কেটে দেখতে চায় এখনো কিছু চেতনা অবশিষ্ট আছে কিনা। রাম সিং এর ভাটিখানার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে মদ পিয়াসী ভোমরা আর শরীরলোভী মৌমাছির দল এখানে এসে গুনগুন গান করে। বৃষ্টিটা আবার জোরে শুরু হলো। যেসব মানুষ প্রাণের তাগিদে বেরিয়েছিল পথে ঘাটে, তারা আবার ঢুকে পড়ল নিরাপদ নিশ্চিন্ত আশ্রয়। পলিথিনের শীট কাটা এইসব পথ চলতি ঘরগুলোতে এখন আবার বৃষ্টি বাঁচানোর ব্যস্ততা শুরু হয়ে গেছে। হীরালালের ঘরে আলো নিভে গেছে অনেকদিন। 12 ইলেকট্রিক মিটারের ভাড়া মেটাতে না পারায় এখন কেরোসিনের কুপি সম্বল। যেভাবে ব্যাঙের মতো লাফাতে লাফাতে বাড়ছে কেরোসিনের দাম, তাতে হয়তো একদিন আকাশের চাঁদের জ্যোৎস্নাই হবে তাদের একমাত্র আলোর উৎস। সন্ধ্যের অন্ধকারে মালতী ব্যস্ত ছিল রান্নার কাজে। অনেক দায়িত্ব একা হাতেই সামলাতে হয় তাকে। মাতাল বাবা, চিররুগ্ন মা, ছোট ভাই বোন, সবার কথাই তো তাকেই ভাবতে হয়। হঠাৎ আম কাঠের দরজায় কারা যেন কড়া নাড়ে। বুকের ভেতর যে ভয় আর আশঙ্কা অনেকদিন ধরে বাসা বেঁধেছিল একটা না সারা অসুখের মতো, তারা এখন মালতীর কানে কানে পৌঁছে দেয় সেই দুঃসংবাদ। অষ্টাদশী মেয়েদের একটি আলাদা ইন্দ্রিয় আছে। কোনো এক পাখির মতো তারা দূরাগত ঝড়ের ধ্বনি শুনতে পায়। প্রথমে মালতী ভেবেছিল দরজা খুলবে না। পরক্ষণেই মনে হয় তার, পলকা কাঠের দরজার কি জোর আছে এতগুলো মানুষের মিলিত আক্রমণ রুখে দেবে। অতএব খুলে দিতে হয় দরজা। আর সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে 4-5 জন জীবন্ত নর পশু। তাদের সকলের মুখের অর্ধেকটা ঢাকা কালো রুমালে। তারা হৈ হৈ করে ঢুকে পড়ে আর মালতীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। মুখ ঢাকা দেয় কাপড়ের বাঁধনে, যাতে সে টু শব্দটি না করতে পারে। শব্দ করলেই বা কি করে? বিশ্বজিতের ইঙ্গিতে সমস্ত শব্দ হারিয়ে যাবে বাতাসের বুকে। যেমন ভাবে ওরা এসেছিল এক বৈশাখী ঝড়ের মতো, চলেও গেল তেমন ভাবে। পড়ে রইল মালতীর কাঁচের চুড়ির ভাঙা টুকরো, অথবা শাড়ির কোণ থেকে হারিয়ে যাওয়া সেফটি পিন।
হাউমাউ করে কেঁদে উঠল তার চিররুগ্না মা। বাতে প্রায় পঙ্গু হয়ে গেছে সে। হামাগুড়ি দিয়ে লোক জড়ো করার বৃথা চেষ্টা করে। যখন এইভাবে নরপশুর কাঁধে চেপে মালতী পৌঁছে যাচ্ছে বিশ্বজিতের স্বপ্ন জগতে, তখন হীরালাল সবেমাত্র শেষ করেছে তার ৩ নম্বর মাটির খুঁড়ি আর কোনো এক বালিগাদা সাঁওতাল মেয়ের বুক থেকে শুষে নিচ্ছে শেষ হওয়া ঘাম। বাড়ি ফিরল সে মাতাল হয়ে সুর করে একটা ভুলে যাওয়া ঠুমরি গাইতে গাইতে। ফিরে এসেই বুঝলো সর্বনাশ হয়ে গেছে। অবশ্য এর জন্য আগে থেকেই তৈরি ছিল সে। হাট করে খোলা আছে দরজা, ঢুকছে বৃষ্টির মাতাল ছান, বন্ধ করার মতো কেউ নেই। হীরালালকে দেখে জ্বলে ওঠে তার স্ত্রী, শুরু করে অশ্রাব্য গালিগালাজ। কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে। এখন শত চেষ্টা করলেও মালতীকে আর আগের মতো হয়ে ফিরে আসবে না তাদের কাছে। ফিরে আসে মালতী, ফিরতেই হয় তাকে। যেমন তাকে তুলে নিয়ে গেছিল নরপশুর দল, তেমনি তারা ওই উচ্ছিষ্ট দেহটাকে রেখে যায় আম কাঠের দরজার সামনে। কোন রকমে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে মালতী এসে ঢোকে ঘরে। তারপর তার রুগ্না মা আর মাতাল বাবাকে দেখে বিস্ময়ে মুখ হয়ে যায়। কেউ কোনো কথা বলতে পারছে না। একজনের মনের মধ্যে চলছে অনুশোচনার আগুন, হয়তো অন্যজন ভাবছে জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটবে। সন্তর্পণে মালতী চলে যায় তার ছোট্ট শোবার ঘরে। সেখানেও তখন টালির ছাদ ফুটো হয়ে বৃষ্টির তুমুল আক্রমণ। ভিজে গেছে সামান্য শোবার আয়োজন, তবুও তারই পাশে জড়সড় হয়ে শুয়ে থাকতে হয় মালতীকে। আর একটু পরেই নিশ্চিন্ত ঘুমের আশ্রয়ে নিজেকে সমর্পণ করে দেয় বাংলা গেলা হীরালাল। ভোর হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত হইচয়ের শব্দ পেল হীরালাল। এতক্ষণ সে ঘুমের ঘোরে বালিগাদার ওই কামিন মেয়েটির উদুম শরীরে স্বপ্ন দেখছিল। ভেঙে গেল স্বপ্ন তার, বিষিয়ে গেল মন। মুখে একটা অশ্রাব্য গালি দিয়ে সে বলল, এরা একটু ঘুমোতেও দেবে না শান্তিতে। বাড়ির সামনে লোক জমেছে। টুপটাপ বৃষ্টির ছাটের মধ্যে পাড়ার কিছু উঠতি মস্তান জুটে গেছে। কি হয়েছে? হীরালালকে চোখ খুলতে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে তার রুগ্ন স্ত্রী। চিৎকার করে বলে, দেখো মেয়েটার কি সর্বনাশ করলে তুমি। পায়ে পায়ে হীরালাল এগিয়ে যায়। তারপর যে দৃশ্য দেখে সেটা দেখার জন্য একেবারেই তৈরি ছিল না সে। এলোমেলো শাড়ি নাচন, চোখ দুটি বিস্ফারিত, ঠোঁট একটু খোলা, সেখান দিয়ে লালা ঝরছে। তার মানে মালতী বিষ খেয়েছে। যথাসময়ে পুলিশ এসে হাজির হয়। নিয়ম মতো কিছু প্রশ্ন ছুড়ে দেয় হীরালালের দিকে। আমতা আমতা করে জবাব দেয় হীরালাল। যখন সকলের সন্দেহের তীর তার দিকে, তখন তাদের চোখে ফাঁকি দিয়ে হীরালাল আবার পৌঁছে যায় তার মদির গোপন ডেরায়। এবার থেকে এটাই হবে তার একমাত্র আশ্রয়স্থল। সকাল গড়িয়ে দুপুর পৌঁছে গেছে। একটু বৃষ্টির পর এক টুকরো মেঘ, আবার বৃষ্টি, এভাবেই চলেছে প্রহর। বিকেলের দিকে আরেকটা দুঃসংবাদ বয়ে আনে বাদলা বাতাস। বিষাক্ত তারি গেলে চোখ উল্টে মরে পড়ে আছে হীরালাল। পুলিশকে আবার আসতে হয়। একদিনে পিলখানা বস্তিতে দুটো ডেড বডি। সেকেন্ড অফিসারের মেজাজ খাপ্পা। বাড়তে থাকে রাতের বয়স। একটু আগে যারা ছিল জীবনের কলতানে ভরা, তারা দুজনেই এখন মৃত লাশ হয়ে শুয়ে আছে মর্গের ঘন অন্ধকারে। সেই বিষাক্ত দুর্গন্ধময় বাতাসে উদুম দুটো শরীর আপাতত বাক্সবন্দি পোস্টমর্টেমের অপেক্ষায়। জানতে স্বাদ লাগে, এই লাশ কাটা ঘরের বিষাক্ত অন্ধকারের মধ্যে হীরালাল কি এখনো তেমনি লোলুপ চোখে তাকিয়ে আছে তার মরা মেয়ে মালতীর উদুম শরীরের দিকে। পঞ্চম রজনী। ফুলবন্তী নাচছিল,
নাচের তালে তালে তার ঘাগরা উঠছিল যেন কোন এক সূর্য স্নাত সকালের কবুতর। নিঃশ্বাসে ফুলে ফুলে ওঠা তার বেসরম বুক দুটো জ্বালা ধরাচ্ছিল উপস্থিত পুরুষ দর্শকদের মনে। যেখানে শুরু হয়েছে তার নিবিড় বন্ধন, তার উপর অনেকখানি ফাঁকা উপত্যকা, এরপর ছোট্ট ব্লাউজের আবরণে ঢাকা তার স্পর্ধিত স্তন শোভা। হাতের হাতা শেষ হয়ে গেছে কুক্ষি দেশের সামান্য নিচে, সেখানে এখন শিকি সাইজের ঘাম জমতে জমতে আধুলি আকার ধারণ করেছে। ফুলবন্তির চোখে লগ্ন সুরমা, চোখের পাতায় বিন্দু বিন্দু সবুজ কণা। ভারী সুন্দর চোখ দুটি তার, শুধু সেই চোখের বাণী সে অনেক পুরুষকে বিদ্ধ করতে পারে। ফুলবন্তির ঠোঁটে লাল লালিমা, স্ফুরিত দুটি ওষ্ঠে কামনার চিরন্তন আমন্ত্রণ। ফুলবন্তির চিবুকে হালকা আলতো গোলাপি ছোঁয়া, মনে হয় যেন সবে মাত্র ভোর হওয়া উষার অঞ্জলি। ফুলবন্তি নাচছিল, এই নাচের তালে তালে বাজছিল ঢোল, কারা, নাকড়া, আর কোনো একটা হিজড়ে তার বিকট হেরে গলায় গাইছিল ভোজপুরি গান। পাটনা শহর ছাড়িয়ে মহাত্মা গান্ধী ব্রিজের ওপারে হাজিপুরে এখন বসেছে নটাঙ্কির মেলা। বিশ্বের বৃহত্তম পশু কেনাবেচার এই হাটে নগ্নিকা নারীর শরীরও বিক্রি হয় রীতিমতো কিলো দরে ওজন করে। ভারতের দূর দূরান্ত থেকে ছুটে আসে মেয়েদের সাথে নিয়ে লোভী বাবারা। জীবনের প্রথম প্রহর থেকে দারিদ্র ছাড়া অন্য কোনো শব্দের সাথে যাদের কোনো পরিচয় হয়নি, তারাই আসে এভাবে মেয়ের যৌবনকে বেঁচে দিতে সোনপুরের হাটে। এমন ভাবেই এসেছে ফুলবন্তি সেই চম্পারণ থেকে। ছোট থেকেই নাচ শিখেছে সে। যখন সবেমাত্র ঋতু দর্শন হয়েছিল তার, তখন থেকেই হিন্দি ফিল্ম ক্যাসেটের তালে তালে শরীর দুলিয়ে একাই নেচে উঠত। বাবা তার ভাগ চাষি, পরের জমিতে বেকার খাটে। কখনো কখনো 2-4 পয়সা মেলে, কখনো বা শুকনো রুটি, আখের গুড় অথবা এক মুঠো গেহু। আবার কখনো যখন আকাশে আগুন জ্বলে অথবা বন্যায় ভেসে যায় ক্ষেত, তখন কিছুই জোটে না তার। 7 মেয়ের মধ্যে সবার বড় ফুলবন্তি। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে 18 স্পন্দিত যৌবন দিনে। ফুলবন্তিকে দেখে বেশ কিছু খুচরো পয়সা ছুড়ে দেয় দৌলতরাম। আপাতত ফুলবন্তি তারই হারেমে বন্দী। করকরে 500 টাকা দিয়ে গত রাতে সে ফুলবন্তিকে কিনে নিয়েছে তার বাবা জানকীরামের কাছ থেকে। এটা হলো আগাম গাওনা। এরপর যে বেশি পয়সা দেবে তার হাতেই ফুলবন্তিকে তুলে দেবে দৌলতরাম। পাটনার ঝানু ব্যবসায়ী, দুটো তেল কলের মালিক। আড়ালে আবডালে সবাই ফিসফিসে কণ্ঠস্বরে বলে থাকে, তেল কল তার লোক দেখানো ব্যাপার। দৌলতরামের আসল কারবার হলো মেয়ে ছেলের শরীর। আর কাঠি ছড়ানো আছে চারিদিকে। তারা ঘুরে ঘুরে গ্রামে গঞ্জে নগরে বন্দরে গিয়ে সন্ধান করে কার ঘরে কোন কন্যার শরীরে ঢলঢলে যৌবনের বন্যা এসেছে, কার শিয়রে সারা রাত জেগে আছে ধ্রুবতারার মতো নিঃসীম দারিদ্র। সোনপুরের নটাঙ্কির আসর অথবা মহুয়াটারের কোনো বসন্ত উৎসব, সবখানেই অবাধ গতিবিধি দৌলতরামের। দৌলতরাম বেশ বুঝতে পারে এবারের সওদাটা তার ভালোই হয়েছে। ফুলবন্তির ক্ষমতা আছে, নাচের তালে তালে চোখ মুখ বেঁকিয়ে এমন এক একটা ভঙ্গি করছে যে পুরুষ দর্শক মনে লাগাচ্ছে দোলা। ছোট্ট ঘাগরা আর পিঠ কাটা ব্লাউজ, সেখানে কাচের চুমকি বসানো কারুকাজ, এ সবই অবশ্য দৌলতরামের দেওয়া। যখন এই মেলাতে বিক্রি হওয়ার আশায় এসেছিল ফুলবন্তি, তখন তার পরনে ছিল শত ছিন্ন ফুটি ফাটা তালি দেওয়া শাড়ি ছাড়া আর কিছুই না। ফুলবন্তিকে ঘষে মেজে সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে পুরুষ খদ্দেরদের কাছে। বছরের পর বছর এটাই হয়ে আসছে নটাঙ্কির মেলাতে। গঙ্গা নদীর তীরে যেখানে এখন বালির চড়া পড়ে গেছে, সেখানে সার অস্থায়ী তাঁবু কেড়েছে নটাঙ্কি নাচের দল। নাচের আড়ালে শরীরের বিকিকিনি, একটু হাসি ফিসফাস, চোখে চোখে ছুড়ে দেওয়া বিদ্যুৎ বান।
ভারতের নানা জায়গা থেকে দেহাতি মানুষ এসে তাই ভিড় জমায় সোনপুরের এই পশু মেলাতে। একদিকে যেমন চলে উট কিংবা গরুর কেনা বেচা, দাঁতের আকার দেখে, পাছার গড়ন দেখে, লেজের খোলতাই দেখে, তেমনি অপর দিকে চলে মেয়ে মানুষের হাট। সেখানে তারা দেখে নেয় কার বুক কতখানি উত্তুঙ্গ, কার পাছাতে দোল দিয়ে যায় শীতের বাতাস। উঠে আসে একজন, তাকে দেখে দৌলতরাম কুর্নিশ জানায়, সেলাম বাবু সাহেব, আপনাকে তো আমি ঠিক ঠাহর করিনি। হো হো করে হেসে ওঠে ভদ্রলোক। তার হাসির দমক আছড়ে পড়ে হোকলা পাতা দিয়ে ঘেরা এই অস্থায়ী আস্তানার চারপাশে। লোকটার দিকে তাকালেই বুঝতে পারা যায় অন্ধকার জগতের সম্রাট হওয়ার মতো সব কটি গুণ অথবা দোষ আছে তার মধ্যে। লম্বায় 6 ফুটের বেশি হবে, তেমনি দশাশই চেহারা, পাকানো মুখ, পান খেতে খেতে মাঝে মধ্যে পিচ ফেলছে এখানে সেখানে, আর হাত টিপে তামাক গুঁড়ো পুড়ে দিচ্ছে দাঁতের ফাঁকে। পৃথিবীর সবকিছুকে অনায়াসে অগ্রাহ্য করার মতো এক অধ্যত্ত লুকিয়ে আছে আচরণের মধ্যে। লোকটা সরাসরি দৌলতরামের হাতে 1000 টাকা দিয়ে বলে, দৌলতরাম, এখনই শেষ করো এই বকওয়াস খেলা, ওই মেয়েটিকে আমার চাই। হুজুরের যা মর্জি। এই কথা বলার সাথে সাথে দৌলতরাম থামিয়ে দেয় ফুলবন্তির নাচন। বেচারি ফুলবন্তি বুঝতে পারে না হঠাৎই বা কেন তাকে নাচতে বলা হয়েছিল, আবার কেনই বা তাকে থামিয়ে দেওয়া হলো। তবে বলির পাঁঠার মতো সেও বোধহয় ওই ভবিতব্যের কথা বুঝতে পেরেছে। এই একটুখানি কাবুল লাগছে তার বুকের মাঝে। ফুলবন্তিকে নিয়ে লোকটা চলে গেল পাশের ঘরে। তার নাম সুরজ ভান, ধানবাদের এক কুখ্যাত মাফিয়া দলের নেতা। সুরজ ভানের এই এক নেশা, রাতের অন্ধকারে মদ না হলেও চলবে তার, কিন্তু নিদ নিশীতে কোন রমণীর তুলতুলে শরীরের বালিশ না হলে ঘুম হয় না। দিনের পর দিন সুরজ ভানকে এমন অনেক তাজা সুন্দরী সরবরাহ করেছে দৌলতরাম। তবে মানুষ হিসাবে সুরজ ভানের যতই দোষ থাকুক না কেন, মেয়ের প্রতি সে সব সময় দারুণ সহানুভূতির ব্যবহার দেখায়। যে নারীকে একবার ভোগ করে তাকে নাকি আর দ্বিতীয়বার ছোঁয় না, এমন অপবাদ ঘুরে বেড়ায় ধানবাদের কয়লা খনির বাতাসে। সেই রমণীকে সুরজ ভান তুলে দেয় তারই কোনো সাগরেদের হাতে। ওই চেলার ঘরে সে মেয়েটি হয়ে যায় চিরবন্দিনী। এখন পাশের ঘরে একটি গোপন আস্তানাতে ফুলবন্তিকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে পরীক্ষা করবে সুরজ ভান। যদি এই পরীক্ষাতে ফুলবন্তি পাশ করতে পারে, তাহলে আজ রাতেই পাড়ি দিতে হবে ধানবাদে। বাইরে দাঁড়িয়ে আছে সুরজ ভানের টাটা সুমো। ড্রাইভার আপাতত ব্যস্ত কোনো এক দেশি চিড়িয়ার সাথে কথা চালাতে। সে জানে যখনই তর্জনী তুলে উঠে আসবে তার মালিক, তখনই চালু করতে হবে স্টিয়ারিং। সবকিছু সময়ের হিসেবে বাঁধা। শৃঙ্খলা শব্দটার প্রতি দারুণ ভালোবাসা আছে সুরজ ভানের। যে কাজে সে করুক না কেন, করে সময়ের সাথে হিসেব মেপে। এতটুকু এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। সরাসরি ফুলবন্তির বুকের উপর হাত রাখে সুরজ ভান। ইচ্ছে করে তার স্তনের বোটাটা একটুখানি মুছড়ে দেয়। সত্যি বলতে কি, ফুলবন্তির শরীর ছোবার মতো সাহস হয়নি আগে কারো। এখন সে তো বাজারের একটি পণ্য, কাজেই তার শরীরের এখানে ওখানে ইতি উতি চোরা গোপ্তা আক্রমণ চালাবার অধিকার পেয়ে গেছে সুরজ ভান। মালটা বেশ টাইট মনে হচ্ছে। পান চিবোতে চিবোতে সুরজ ভান দেহাতি হিন্দিতে বলে ওঠে। তারপর একটানে পরপর করে ছিঁড়ে দেয় ফুলবন্তির চলিটা। তার ধপধপে সাদা দুটি স্তন বেরিয়ে আসে, যেন বন্দিনী দুই কবুতর মুক্তির আনন্দে ডানা মেলে দিয়েছে দূর আকাশে। এবার ঝরঝর করে কেঁদে ফেলে ফুলবন্তি। প্রবল অভিমানে তার সমস্ত শরীরটা বেতস লতার মতো কাঁপতে থাকে। অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে আসে তার ঠোঁট থেকে। হঠাৎ ফুলবন্তিকে এই অবস্থায় দেখে তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠার ভঙ্গিমাটা লক্ষ্য করে সুরজ ভান কেমন যেন হয়ে যায়। আস্তে হাত রাখে ফুলবন্তির অনাবৃতা পিঠে। সেখানে আদর করতে করতে বলে, তোমার নামটা জানা হয়নি, তবে তোমাকে আমি ভোরের আলো বলে ডাকবো। কুখ্যাত মাফিয়া সর্দার সুরজ ভান তার রঙ্গসভার রঙ্গনটীদের এক একটা বিশেষ নামে বিভূষিতা করে। কেউ তার চোখে নিশি সঙ্গিনী,
আবার কেউ হলো মধ্যরাতের তারা। ফুলবন্তির ভাগ্য ভালো, সুরজ ভানের অভিধানে তার জন্য ভোরের আলো নামটি চিহ্নিত হয়ে আছে। আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? এই প্রথম স্পষ্টভাবে শব্দগুলো উচ্চারণ করে ফুলবন্তি। তার কথারা ইথার তরঙ্গে মিলিয়ে যেতে না যেতেই হো হো করে হেসে ওঠে সুরজ ভান। তারপর বলে, তোমার সাথে আজ রাতে আবার সাগাই হবে, বলতে পারো এটি তোমার সোহাগরা। তার আগে একটু দেখে নিতে হবে না যে মেয়েটার সাথে আমি সঙ্গত করব তার মাল মশলা কেমন আছে? এই এক বিচিত্র জগৎ। এখানে চোখের সামনে নারী শরীরের বিকিকিনি হয়ে যায়। এখানে প্রশাসন ছোট জগন্নাথ। মাঝে মধ্যে সাংবাদিকদের তীক্ষ্ণ নজর পড়ে এই সব অসামাজিক কাজকর্মের ওপর। কোন একটা পত্রিকার পাতায় প্রকাশিত হয় সচিত্র প্রতিবেদন। নড়ে চড়ে বসে সরকার। তৎপর অভিযানে দু একটা মস্তান অথবা দালাল ধরা পড়ে। তারপর টাকার বকরাতে আবার সব হাপিস হয়ে যায়। বছরের পর বছর ধরে নটঙ্গীর মেলাতে এমনই ঘটে আসছে। এমন ভাবে আরো একটু বেশি বড়লোক হচ্ছে দৌলতরামেরা, আর নিঃস্ব হয়ে যাচ্ছে জনকিরামদের দল। এমন ভাবে কত ফুলবন্তি, সরস্বতিয়া, কুসুমকলি আর মধুবালারা পরিণত হচ্ছে এক একটি বারবনিতাতে। ফুলবন্তিকে ওইখানে ওই অবস্থাতে রেখে বেরিয়ে যায় সুরজ ভান। তার মাথার মধ্যে এখন দপ করে আগুন জ্বলে উঠেছে। সে আগুন হলো নেশার আগুন। নটঙ্কের মেলাতে এখানে ওখানে চোলায় ঠিক। তারই কোনো একটাতে বসে তরল রক্ত পান না করলে শান্ত হবে না তার মাথার কোষগুলো। দৌলতরাম বুঝতে পেরেছে এই অভিযানে সফল হয়েছে। আধা আধি বকরাতে লাভ নেহাত মন্দ হয়নি। নির্দিষ্ট টাকাটা গুনে জানকীরামের হাতে তুলে দেয়। জানকীরাম তার ময়লা ধুতির খুঁটে চোখটা মুছে নেয়। ফুলবন্তির সাথে একবার দেখা করার সুতীব্র ইচ্ছে জেগে ওঠে মনের মধ্যে। তারপরেই ভাবে এখানকার অলিখিত নিয়ম অনুসারে একবার গাওনা হয়ে গেলে মেয়ের সাথে কোনো আত্মীয় দেখা করতে পারবে না। কে জানে শেষ পর্যন্ত কান্নাকাটি উঠলে উঠলে যদি গরিব লোকটা টাকা ছুঁড়ে ফেলে দেয় আর মেয়েটার হাত ধরে পৌঁছে দেয় দেহাতি গ্রামে। তাই এই নিয়মটা অনেক ভেবে চিন্তেই চালু করা হয়েছে। অতএব ফিরে আসতে হয় জানকীরামকে। এই টাকার সন্ধানে এখন মগ্ন আছে ৮টি লোভী মানুষ। জানকীরাম জানে যেমন এভাবে নটঙ্কের মেলাতে সে বিসর্জন দিল তার বড় মেয়ে ফুলবন্তিকে, তেমন ভাবেই আসছে বছর মেজো মেয়ে পদ্মিনীর পালা। ভগবান একদিকে যেমন তাকে দিয়েছে অনন্ত দারিদ্র, তেমনি অন্যদিকে ৭টি কন্যা সন্তানও দান করেছে। এক একটাকে বিক্রি করতে পারলে কয়েক মাসের নিশ্চিন্ত নিরাপত্তা খুঁজে পাবে। বিড়িটা ধরিয়ে নেয়। ধীরে ধীরে জমে উঠছে মেলা। হাজার মানুষের ভিড়। মাইকে বাজছে চটুল ভোজপুরি হিন্দি গানের সুর। সাজো সাজো রব পড়ে গেছে এক একটি তাঁবুতে। একটু বাদে যখন আকাশের চন্দ্রাতপে চলে উঠবে একটি দুটি অনেক তারা, যখন মেঘ বালিশে মাথা রেখে সপ্তর্ষি শুনতে চাইবে তার ফেলে আসা জীবনের ইতিহাস, যখন ধেনুর বোতলগুলো গড়াগড়ি দেবে বিস্তীর্ণ বালিয়াড়িতে, যখন কাঁদতে কাঁদতে উড়ে যাবে রাত পাখির দল, তখন হ্যাজাকের আলোর নিচে ওই সব ন্যাংট উদম শরীরের মেয়ে মানুষেরা অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচতে থাকবে, আর তাদের নাচের তালে তালে পুরুষ দর্শকদের শরীর হয়ে উঠবে কামার্ত। মনের গাছে বাসনার ইচ্ছে পাখি ধীরে ধীরে বাসা বাঁধবে। তারপর একদিন প্রাকৃতিক নিয়মে ফুরিয়ে যাবে নটঙ্কের মেলা। এখানে ওখানে পড়ে থাকবে প্লাস্টিকের চুড়ি অথবা কাঁচ পোকা টি। আবার প্রথম বর্ষাতে জাহ্নবী ধারায় সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাতাস ধরে রাখবে শুধু হতভাগিনী ফুলবন্তির কাতর আর্তনাদ। এতক্ষণ শুনছিলেন শত রজনীর বারবনিতার ৩য় পর্ব। গল্প পাঠে আমি শ্রী, সাউন্ড ডিজাইনে আইয়ার্ড ভিজুয়াল। গল্পগুলি কেমন লাগছে জানান কমেন্ট বক্সে। আগামীকাল পরের রজনীর গল্প শুনতে ভুলবেন না কিন্তু। প্রতিটি গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।